ইংলিশ শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আবার একটু আলোচনা করব, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যদি আমরা একটু ভালোভাবে শিখতে পারি, বাকি যে 11টা টেন্স রয়েছে সেই টেন্সটা আমরা খুব ইজিভাবে বুঝতে পারবো। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমাদের একটু ভালো করে জানতে হবে। এটা বেসেরও বেস, এমনি টেন্সটা হচ্ছে গ্রামারের মেন বেস, তারপরেই ভয়েস, আমি আগেই বলেছি। তো ইনডিফিনিট টেন্সটা একটু টাইম লাগবে, সেটা আমি আগের দুটো ভিডিওতেই বলেছি। তো এই যেহেতু এটা বেসেরও বেস, এই জন্য এটা একটু বেশি ভিডিও করতে লাগছে এবং এটা একটু ডিটেলসে বুঝতে লাগছে। এটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আর বাকি যে 11টা সেটা টাইম ভীষণই অল্প লাগবে এবং ভিডিওর তুলনামূলকভাবে কম করতে লাগবে। তো আমরা এই ইনডিফিনিট টেন্সটা একটু দেখে নেব। তো আগের ভিডিওতে ইনডিফিনিট টেন্স সম্পর্কে বলতে গিয়ে আমি নাউন, প্রোনাউন এগুলো একটু ডিটেলসে আলোচনা করেছি। আজকে মেনলি টেন্সটা যেরকম দেখব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যেরকম দেখব, সেরকম এর সঙ্গে সঙ্গে আমরা ভার্বেরও কিছু ব্যবহার আমরা জেনে নেব। কারণ আমরা জানি যে সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের তিনটে জিনিস লাগে, অর্থাৎ প্রেজেন্ট যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস যদি কিছু পড়ে থাকে সেই রিমেনিংটা। ঠিক আছে, তাহলে আমরা সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয় সেটা আগের ভিডিওতেই আলোচনা করেছি। অবজেক্টটাও সাবজেক্ট নাউন প্রোনাউন হয়, সেটাও আগের ভিডিও আলোচনা করেছি। তো নাউন, প্রোনাউন, সাবজেক্ট, অবজেক্ট এগুলো আমি আগের দুটো ভিডিওতে কম বেশি আলোচনা করে দিয়েছি। আশা করি ওই ভিডিওগুলো দেখলে নাউন, প্রোনাউন এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি মেন ফোকাস করব এই ভার্বের উপর। ঠিক আছে, কারণ বুঝতেই পারছেন সেন্টেন্স তৈরির মূল ভিত্তি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা সাবজেক্টটা আগের ভিডিও আলোচনা করে দিচ্ছি, অবজেক্টটাও আগের ভিডিও দুটো আলোচনা করে দিচ্ছি, তাই আজকে একটু ফোকাস করব ভার্বের উপরে। ঠিক আছে, তো এই ভার্বগুলো জানা খুবই দরকার, কারণ এইগুলো না জানলে আমাদের পরবর্তীকালে ভীষণ অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি যেটা আলোচনা করছি এটা প্রেজেন্ট ইনডিফিনিটেরই একটা ফর্ম। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিটেরই আর একটা তৃতীয় পার্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে সেন্টেন্স বলুন বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলুন, তার স্ট্রাকচারটা একই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস রিমেইনিং যদি কিছু বাকি থাকে সেই হিসাবে। ঠিক আছে, তাহলে এইগুলোর আমরা কিছু উদাহরণ আমরা দেখে নেব। ঠিক আছে, যেমন আগের ভিডিওগুলোতেই আলোচনা করেছি যে সে চিঠি লেখে, ঠিক আছে, তাহলে আমরা কি করব যে প্রথমে সাবজেক্টটা, তাহলে সে নাউন ও প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন হচ্ছে, তাহলে হি, তাহলে এখানে ভার্ব কোনটা? লেখা। ভার্ব মানে আমরা জানি যে কোনো কাজ বোঝায়। ঠিক আছে, তো ভার্ব মানে যে কোনো কাজ বোঝায়, তো ভার্বটা হচ্ছে এখানে লেখা। তাহলে রাইট, WRIT, হি রাইট এ লেটার, তাহলে সে একটি চিঠি লেখে। ঠিক আছে, তাহলে দেখুন এটা সাবজেক্ট হলো, এটা ভার্ব হলো, তাহলে সাবজেক্ট ভার্ব, তাহলে অবজেক্ট, এটা অবজেক্ট, তাহলে আমি যদি বলতাম সে চিঠি লেখে, বাবাকে, তাহলে টু হিজ ফাদার, তাহলে এইটা রিমেনিং হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আগের ভিডিও দুটোতে এই সেন্টেন্স মেকিংটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট করে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি। হ্যাঁ, এইটা হচ্ছে মেন লজিক। আমরা সাবজেক্ট বুঝবো, অবজেক্ট বুঝবো, ভার্ব বুঝবো। তাহলে আমি আর একটা উদাহরণ দিয়ে তারপরে মেন এই ভার্বটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে আগের ভিডিওতে বলেছিলাম সে ফুটবল খেলে, মাঠে, যদি বলি মাঠে, তাহলে
সে ফুটবল খেলে মাঠে, তাহলে আমরা সাবজেক্ট কি জানি, তাহলে সাবজেক্ট সে, তাহলে প্রথমেই আমরা সাবজেক্ট বসাবো হি। তাহলে কাজ করা কোনটা বোঝাচ্ছে, ফুটবল, ফুটবল একটা বস্তু বোঝাচ্ছে নাউন, খেলা, খেলা একটা কাজ বোঝাচ্ছে, তাহলে খেলে, তাহলে প্লে, হি প্লে। তাহলে তাহলে আমার সাবজেক্ট হয়ে গেল, এটা সাবজেক্ট, এটা ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব হয়ে গেল। অবজেক্ট, অবজেক্ট হচ্ছে তাহলে কি বা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় জেনারেলি সেটাই অবজেক্ট হয়ে যায়। এখানে ফুটবলটা অবজেক্ট, তাহলে কি খেলে না ফুটবল খেলে, হি প্লে ফুটবল, ফুটবল। তাহলে কোথায়, তাহলে কি পড়ে রইল, মাঠে, ইন দ্য প্লেগ্রাউন্ড, ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে সে মাঠে ফুটবল খেলে, তাহলে সাবজেক্ট ভার্ব এটা অবজেক্ট হয়ে গেল, আর ইন দ্য প্লেগ্রাউন্ড এটা বাকিটা রিমেনিং হয়ে গেল। তাহলে মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা এখানে পুরো ফলো হতে দেখলাম, ঠিক আছে। তাহলে এইখানে একটা আগের ভিডিওতেই আলোচনা করেছি, এখানে একটা এস হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনাকে একটু মনে রাখতেই হবে, না হলে গ্রামাটিক্যাল অনেক ভুল হয়ে যাবে। তাই আগের দুটো ভিডিওতে আমি একটু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, যদি অসুবিধা হয় ওই ভিডিও দুটো একবার দেখে নেবেন। থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, যদি লাস্টে কনসোনেন্ট থাকে, ভার্বের শেষে কনসোনেন্ট থাকে, তাহলে আমরা জেনারেলি এস দিয়ে সেটাকে এস দিই। আর বাকি যদি ভয়েল থাকে, যেমন গো থাকলে গোজ হয়, লাস্টে যদি ভার্বটার যদি ভয়েল থাকে তাহলে ইএস দিয়ে দিই, ডু থাকলে ইএস ডাজ হয়ে যায়। তাহলে আমরা এইভাবে কোনটা ইএস কোনটা ইএস দেবো এটা একটু ওখানে ডিটেলসে বলেছি। তা আমি মোটামুটি সেন্টেন্স গঠনটা একটুখানি এখানে দেখে নিলাম, একটু রিভাইজ করে নিলাম। আমরা আগের ভিডিও দুটোতে এটা ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমি মেন ফোকাস করব একটু ভার্বের উপর, কারণ আমি আগের দুটো ভিডিওতে সাবজেক্ট, তাহলে সেন্টেন্স করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস রিমেনিং। আমি আগের ভিডিও দুটোতে যেহেতু সাবজেক্ট আর অবজেক্ট এই দুটো ডিটেলসে আলোচনা করেছি, তাহলে আমার পড়ে রইল ভার্বটা, তার ভার্বটা নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা এগুলো একটু দেখে নেব, ঠিক আছে। তাহলে ভার্ব, ভার্ব ভার্ব মানে হচ্ছে যে একটা ক্রিয়া, হচ্ছে একটা কাজ বোঝায়, জেনারেলি কাজ বোঝায়, ঠিক আছে, যে কোনো কাজ বোঝায়। তাহলে এই ভার্বকে আমরা মেইনলি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, আর একটা হচ্ছে মেন ভার্ব। সাহায্যকারী ভার্বগুলোর মধ্যে বি ভার্ব পড়ছে, যেমন বি ভার্ব কোনগুলো পড়ছে, বি ভার্ব হচ্ছে এম ইজ আর, এগুলো হচ্ছে বি ভার্ব, এবং ওয়াজ ওয়্যার এটাও বি ভার্ব। তাহলে বি ভার্বটা কোনটা দেখলাম আমরা, এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে এম ইজ আরটা প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হয়, এটা কখনো পাস্ট বা ফিউচারে ইউজ হয় না। ওর ক্ষেত্রে বি ভার্বের আরেকটা যে ফর্ম আছে ওয়াজ ওয়্যার, এটাও বি ভার্ব, কিন্তু এটা সবসময় পাস্টের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। তাহলে একইভাবে বি ভার্ব, হ্যাভ ভার্ব আমরা দেখছি, হ্যাভ ভার্বের তিনটে ফর্ম আছে, হ্যাভ হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে ডু ভার্বের তিনটে ফর্ম আছে, আমরা ডু ডাজ এটা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করব, এগুলো প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করব, আর ডিড হচ্ছে আমরা পাস্টের ক্ষেত্রে ব্যবহার করব। এই ভার্বগুলো, এই অক্সিলারির ভার্বগুলো জেনারেলি মিনিং হয় না, এগুলো 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 সেন্স অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী এগুলো সেন্স হয়, ঠিক আছে। এগুলোতে যদি আপনি ডিকশনারি খুঁজতে যান, এগুলো ডিকশনারিতে সেইভাবে মানে পাবেন না, ঠিক আছে। তাই এগুলো অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বের মধ্যে তাহলে এই বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো পড়ে, আর মডেল ভার্ব পড়ে। তাহলে এগুলো হচ্ছে এম ইজ আর, হওয়া অর্থে, বর্তমানকালে হওয়া অর্থে আমরা এম ইজ আরটা হওয়া অর্থে ইউজ করি, হওয়া অর্থে এম ইজ আর ব্যবহার করি। আর এইটা হচ্ছে ওয়াজ ওয়্যার, হয়েছিল, এই অর্থে আমরা জেনারেলি ইউজ করি, হয়েছিল বা ছিল বা হয়েছিল, ছিল বা হয়েছিল। আচ্ছা, এবারে
হ্যাভ হ্যাভ মানে এই হ্যাভ হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে। জেনারেলি আমরা আছে অর্থে হ্যাভ হ্যাজ ইউজ করি, আছে অর্থে, ঠিক আছে। আর হ্যাডটা মানে ছিল, তাহলে এইটারই পাস্ট টেন্স, আছে ছিল, তাহলে এইটা মানে হ্যাডটা মানে হচ্ছে ছিল। আচ্ছা, ডু মানে এখানে কিন্তু এটা মেন ভার্ব হিসাবে, এটা ডু ভার্ব নয়, এটা অক্সিলারি ভার্ব হিসাবে ডু ভার্ব, ঠিক আছে। এইগুলো হচ্ছে সেন্টেন্স অনুযায়ী এগুলো সেন্স হয়ে যায়। এটা আমি পরবর্তীকালে উদাহরণের সময় এটা আমি বলে দেবো। এইখানে ডু বা ডাজের মানে কিন্তু করা নয়, বা ঠিক আছে। তো আমরা এগুলো সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা এগুলো ইউজ করে থাকি। এটা কিভাবে ইউজ হয় আমরা একটু পরে আসছি। তাহলে অক্সিলারি ভার্বের মধ্যে আমরা কি দেখলাম, যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, ঠিক আছে। আর একটা হচ্ছে মডেল অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারির এগুলো হচ্ছে স্যাল শুড, এগুলো স্যাল শুড। এই স্যালটা আমরা মানে প্রেজেন্টে বা ফিউচারে ইউজ করে থাকি। উইলটাও তাই। তাহলে স্যালের পাস্ট হচ্ছে শুড, উইলের পাস্ট টেন্স উড, ক্যানের পাস্ট হচ্ছে কুড, মের পাস্ট হচ্ছে মাইট, মাস্ট মানে অবশ্যই, এগুলোর পাস্ট হয় না। অট টু মানে উচিত, এটারও পাস্ট ফর্ম হয় না। ইউজ টু মানে একটা অভ্যাস বোঝায়। আর নিড মানে প্রয়োজন, আর ডেয়ার মানে সাহস করা। তাহলে এই যে মডেল অক্সিলারিগুলো, তাহলে এইগুলো আমরা ভার্ব পড়তে গিয়ে এগুলো দেখলাম। এই মডেল অক্সিলারি কিভাবে ব্যবহার হয় সেইটা আমরা মডেল অক্সিলারি ভার্ব করার সময় আমি পরে একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। এইখানে এই মডেল অক্সিলারিটা অতটা লাগছে না। এইখানে আমাদের মেন যেটা লাগছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, ঠিক আছে। এই ভার্বগুলো, এই যে ভার্ব, এই অক্সিলারি ভার্ব যদি আপনি গুণে দেখেন তাহলে এখানে প্রায় 24টা অক্সিলারি ভার্ব হচ্ছে, 24টা, ঠিক আছে। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে 24টা অক্সিলারি ভার্ব হচ্ছে। এই অক্সিলারি ভার্বগুলো আমরা আমাদের প্রয়োজনীয়তা কি, কেন আমি এই ভিডিওটা করছি, যে যখনই আমরা একটা নেগেটিভ সেন্টেন্স করব, সেই নেগেটিভ সেন্টেন্স করতে গেলে, অর্থাৎ না সূচক করতে গেলে আমার এই অক্সিলারি ভার্বগুলো, এই মডেল অক্সিলারি ভার্বগুলো আমাদের দরকার পড়বে। এইগুলোর সাহায্যে, এই মডেল অক্সিলারি ভার্বের সাহায্যে আমরা কোনো একটা ভার্বকে জেনারেলি নেগেটিভ করে থাকি। একইভাবে যখন আমরা কোশ্চেন তৈরি করব, যখন আমরা কোশ্চেন তৈরি করব, প্রশ্ন তৈরি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখনও আমাদের এই সমস্ত অক্সিলারি ভার্বগুলো, এই অক্সিলারি যে ভার্ব আছে, যে 24টা অক্সিলারি ভার্ব আছে, সেই ভার্বের আমরা সাহায্য নিয়েই আমরা জেনারেলি কোশ্চেন বা প্রশ্ন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করে থাকি, ঠিক আছে। এই 24টা দিয়েই, এই 24টা অক্সিলারি দিয়েই আমরা টেন্স করব। টেন্সে এইগুলোই ব্যবহার হবে অক্সিলারি হিসাবে। এইগুলোর আলাদা করে তখন কোনো মানে হবে না। এগুলো অক্সিলারি হিসাবে, সাহায্যকারী ভার্ব হিসাবে এগুলো বসে আমরা সেন্টেন্স তৈরি করব, টেন্স তৈরি করব। এবং ভয়েসের ক্ষেত্রেও তাই হবে, এবং এটা ভয়েসের ক্ষেত্রেও এগুলো লাগবে। তাহলে এই অক্সিলারি ভার্বের গুরুত্বটা বুঝতে পারছেন, বা ভার্বের গুরুত্বটা বুঝতে পারছেন। তাহলে ভার্বটাকে আমাদের জানতে হবে, মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে যদি আমার ক্লিয়ার হয়ে যায়, বাকি যে 12টা সেন্টেন্স আছে, যে টেন্স আছে, সেগুলো বুঝতে খুবই সুবিধা হবে, এবং এগুলো ছাড়া খুবই অসুবিধা হবে, এবং হয়তো এগুলো ছাড়া সম্ভবও না। তাই এগুলোর ব্যবহারটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে ভার্বকে মেনলি দুভাবে ভাগ করা যায়, অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব। যেমন কি করা, ডু মানে করা, গো মানে যাওয়া, সি মানে দেখা, রাইট মানে লেখা, তারপরে যত রকম মানে, যেহেতু ভার্ব মানে ক্রিয়া, মানে কাজ বোঝায়, একটা কাজ বোঝায়, তার জন্য এইগুলো হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। এগুলো তো মেন ভার্ব। এই মেন ভার্বগুলো যখন থাকবে না, তখন এই অক্সিলারি ভার্বগুলো মেন ভার্বের সাথে যুক্ত হয়ে বিভিন্ন
টেন্স গঠন করে, বিভিন্ন ভয়েস গঠন করে, এগুলোকে আমাদের প্রয়োজন হয়। তাহলে এইগুলো হচ্ছে মেন ভার্ব। বাকি যে 24টা দিলাম সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের মধ্যে মডেল অক্সিলারিগুলো আমি একটুখানি ছুঁয়ে গেলাম, কিন্তু এগুলো এই মুহূর্তে আমি করব না। এগুলো পরে এই মডেল অক্সিলারি নিয়ে এগুলো বিভিন্ন ধরনের ব্যবহার আছে, এইগুলো নিয়ে আমি পরে একটা ভিডিও করব। এখন আমি বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো নিয়ে মেনলি আমি একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে এইগুলো, এই ছকগুলো একটু মনে রাখবেন, একটু মুখস্থ রাখবেন, তাতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমরা ভার্ব নিয়ে মেনলি আলোচনা করছি। তা মানে ভার্ব আমরা দেখেছি সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস রিমেনিং এইগুলো লাগে। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তো লাগে, কিন্তু ব্যতিক্রম হিসেবে ভার্বটা এমন একটা জিনিস, শুধু আমাদের সেন্টেন্স করার উদ্দেশ্য কি, আমরা সেন্টেন্স বা বাক্য গঠন করি কেন, যে মনের ভাব প্রকাশ করার জন্য। কিন্তু ভার্বটা এমনই একটা জিনিস, শুধু ভার্ব দিয়েও একটা সেন্স তৈরি হয়ে যায়। ঠিক আছে, যেমন গো মানে যাও, কাম মানে এসো, অর্থাৎ মনের ভাব প্রকাশ করছে। ঠিক আছে, ডু মানে করো। তাহলে শুধু ভার্ব দিয়েও একটা সেন্স তৈরি করা যায়। ঠিক আছে, তো তাহলে সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের ভার্বটা খুবই দরকার। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এইবারে ভার্ব মানে হচ্ছে আমি যেটা বললাম যে ডুইং, অর্থাৎ কিছু করা বোঝায়, যাচ্ছি, খাচ্ছি, করছি, লিখছি, পড়ছি। হ্যাঁ, অর্থাৎ ভার্ব মানে একটা ডুইং বোঝায়। হ্যাঁ, তাহলে এইবারে হচ্ছে ডুইং ছাড়াও এবার বিং, হওয়া বোঝায়। বিং মানে হওয়া বোঝায়, যেমন এম, ইজ, আর এগুলো মোটামুটি হওয়া অর্থে এম, ইজ, আর প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, তার আর একটা আমরা দেখেছি যে যেমন ডুইং মানে ডুইং এর যদি আমরা একটা উদাহরণ দেখি, ডুইং এর উদাহরণটা একটু দেখে নিই আগে। যেমন উই গো টু স্কুল এভরি ডে। হ্যাঁ, তাহলে আমরা কি বলেছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস রিমেনিং। তাহলে সাবজেক্ট এখানে এটা হলো অবজেক্ট, সাবজেক্ট ভার্ব, অবজেক্ট, আর এটা রিমেনিং। ঠিক আছে, তাহলে উই গো টু স্কুল এভরিডে, তাহলে এটা ডুইং, একটা কাজ বোঝাচ্ছে। তাহলে এই গো কাজ, একটা কাজ করা বোঝালো। হ্যাঁ, তাহলে একইভাবে হি রাইটস, এসটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার, এইটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, হি রাইটস এ লেটার, তাহলে সে একটা চিঠি লেখে। ঠিক আছে, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট হলো। তাহলে ভার্ব মানে ডুইং, কোন একটা কাজ বোঝায়। তাহলে আমি লিখি, আমি পড়ি, আমি স্কুলে যাই, হ্যাঁ, তাহলে সে চিঠি লেখে, তাহলে আমি খাই, আমি গান করি, হ্যাঁ, বা তারা খেলে। তাহলে এই কাজ করা, এই ডুইং অর্থে ভার্ব বোঝায়, যে কাজ করা অর্থে একটা ভার্ব বোঝায়। তাহলে ডুইং ছাড়া আর কি আছে, বিং মানে হওয়া, যেটা একটু আগে আলোচনা করছিলাম, বিং মানে হওয়া। তাহলে এম, ইজ, আর দিয়ে এই হওয়া অর্থে আমরা ব্যবহার করি। যেমন সে একজন ডাক্তার, তাহলে সে একজন ডাক্তার। ঠিক আছে, তাহলে আমরা যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট করি, সে সাবজেক্ট, ভার্ব মানে করা বোঝাচ্ছে, একজন তো করা বোঝাচ্ছে না। ডাক্তার হচ্ছে একটা পেশা মানে হচ্ছে প্রফেশন, এটা একটা তো নাউন হয়ে যাচ্ছে। তো ঘটনা হচ্ছে, তাহলে এইখানে তো ভার্ব কোথায় পাচ্ছি না, তাহলে ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন হয় না। তাহলে আমরা দেখেছি যে এই ধরনের সেন্টেন্সে হয় কথাটা উজ্জ থাকে বাংলায়, তাহলে সে হয় একজন ডাক্তার। ঠিক আছে, সে এই উজ্জ থাকে, সে একজন ডাক্তার বা টিচার, বা শিক্ষক। তাহলে কি হলো, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর।
তাহলে সে হয়, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ভার্বটা কিন্তু এইখানে দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে একটু ভেঙে নিই, সে হয় একজন ডাক্তার, সে একজন ডাক্তার মানে সে হয় একজন ডাক্তার। তাহলে হওয়া অর্থে এই বি ভার্বটা বসে। হ্যাঁ, তাহলে তাহলে হি হলো, তাহলে এম কোথায় বসবে? তাহলে আয়ের সাথে আমরা আগের ভিডিও দেখেছি, তাহলে এম ইজ আর কোথায় বসে? আমি যদি এক্ষুনি ছোট্ট করে একটু বলে দিই, এম ইজ আর পার্সন ফার্স্ট, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, পার্সন দেখলাম আমরা, হচ্ছে এইবার দেখবো নাম্বার মানে সিঙ্গুলার প্লুরাল। তাহলে সিঙ্গুলার মানে একটা বোঝায়, প্লুরাল মানে অনেকগুলো বোঝায়। তাহলে থার্ড পার্সন, তাহলে আমি, আমরা, ফার্স্ট পার্সন, আমি, আমরা, আমাদের, আমার, এগুলো দিয়ে সব ফার্স্ট পার্সন। তুমি, তোমরা, তোমাদের, তুমি, তোমরা, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। তুমি, তোমরা জাতীয়, তুমি, তোমরা, তোমাদের, তোমার। তাহলে এই জাতীয়গুলো আমি আগে ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, এখন যা শুনে যাচ্ছে। আর তাহলে এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিলে পৃথিবীতে যা কিছু পড়ে আছে সেগুলো সবই হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা জানি হি মানে সে, সি তিনি, মহিলা বোঝায়। তাহলে ইট এটা, রাম, রহিম, এগুলো হচ্ছে থার্ড পার্সন। দেখুন এগুলো সিঙ্গুলার, একজন বোঝাচ্ছে। আর প্লুরাল দে মানে তারা। ঠিক আছে, তাহলে এম ইজ আর এর ব্যাপারটা আমি একটু দেখাতে যাচ্ছিলাম। যেমন আয়ের সাথে সবসময় এম যায়, আই এম। ঠিক আছে, উই আর, ইউ, তাহলে ইউ আর, তাহলে ইউর সাথে সবসময় আর যায়। আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে এম ইজ আর এর ক্ষেত্রে ইজ হয়। এইটা মনে রাখতেই হবে, আগের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি। দে আর, দেখুন আর হচ্ছে প্লুরাল, দেখুন প্লুরাল হলেই আর বসছে। আর আয়ের সাথে শুধু এম যায়, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর কোথাও এম যায় না। এম এক জায়গাতেই বসে, সেটা হচ্ছে আয়ের সাথে, আর কোথাও এম যায় না। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সে আয়ের সাথে ওয়াজ হয়। হ্যাঁ, সেটা আমি পাস্টের সময় বলে দেবো। তাহলে ইউর সাথে সবসময় আর হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর দেখুন এটা থার্ড পার্সন, এইটা হচ্ছে থার্ড পার্সন, পার্সনের দিক থেকে থার্ড পার্সন, এবং নাম্বারের দিক থেকে দেখুন সিঙ্গুলার নাম্বার। এগুলো তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হয়। ঠিক আছে, তাহলে আমি ইজ দিয়ে একটা করলাম, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হলো। তাহলে এম দিয়ে যদি আমি করি, তাহলে আমি একজন টিচার, তাহলে আই এম এ টিচার। তাহলে আয়ের সাথে এম হয়, তাহলে আমি একজন টিচার। ঠিক আছে, তাহলে ইউ আর এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড়। তাহলে তাহলে এম ইজ আর হলো, এম ইজ আর এর ব্যাপারটা আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে ডু অর্থে, তাহলে ডু, তাহলে আমরা ডুইং অর্থে, করা অর্থে দেখলাম, বিইং অর্থে দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আর একটা দেখবো যে হ্যাভ মানে আছে অর্থে। ঠিক আছে, হ্যাভিং অর্থাৎ আছে অর্থে। তাহলে আমরা দু একটা উদাহরণ দেখে নিই। ঠিক আছে, তাহলে তার একটা গাড়ি আছে, তার একটা গাড়ি আছে। ঠিক আছে, তাহলে দেখুন যদি আপনি বাংলায় দেখতে চান তাহলে কিন্তু এখানে ভার্ব খুঁজে পাবেন না। ঠিক আছে, আছেটা ভার্ব নয়, কিন্তু আছে অর্থে আমরা হ্যাভ ব্যবহার করি। যখন মেন ভার্ব আমরা থাকবে না, তখন আমরা অক্সিলারি ভার্বটাকেই মেন ভার্ব হিসাবে ব্যবহার করব, তখন অক্সিলারি ভার্বটা ব্যবহার হয়। হ্যাঁ, তার মানে হি এর সাথে হ্যাজ হয়, হি হ্যাজ
হি হ্যাজ এ কার। হ্যাঁ, তাহলে হি হ্যাজ এ কার, সাবজেক্ট, এটা হ্যাভ ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হ্যাজ ভার্ব। আছে অর্থে আমরা হ্যাজ ব্যবহার করি। একটু আগে আমি হ্যাড এগুলো আমি একটু দেখেছিলাম। হ্যাভ আর হ্যাজটা হচ্ছে প্রেজেন্টে ইউজ হয়, এটা হচ্ছে প্রেজেন্টে ইউজ হয়। আর আছে অর্থে, হ্যাঁ আছে, তাহলে আর হ্যাডটা আছে এটা হচ্ছে ছিল, এটা পাস্টে ব্যবহার হয়, তাহলে হ্যাডটা পাস্টে ইউজ হয়। একটু আগেই আমি সেটা বলেছি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম তাহলে হ্যাজের ব্যবহারটা দেখলাম। তাহলে একইভাবে হ্যাজটা কিভাবে ব্যবহার হয়, তাহলে এই পার্সন অনুযায়ী এই জিনিসটা, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কথাটা বারবার আসবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে আই, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। তাহলে হি, সি, রাম, শ্যাম, এগুলো যেটা বললাম। আচ্ছা, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম হচ্ছে দে, তারা, অনেকজন বোঝাচ্ছে। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটে জিনিস আমি কোথায় ব্যবহার হয় দেখাচ্ছি। আয়ের সাথে সবসময় হ্যাভ যায়, ইউর সাথে হ্যাভ যায়, হ্যাঁ, উইর সাথে হ্যাভ যায়, উই হ্যাভ, ইউর সাথে হ্যাভ যায়, একটু আগেই বলেছি, দে হ্যাভ। তাহলে হ্যাজ, তাহলে দেখুন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কি গুরুত্ব। আপনারা যদি আগের দুটো ভিডিও দেখেন বা এইটায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমাকে এটা মনে রাখতেই হবে। থার্ড পার্সন কোনগুলো? পার্সন, ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, সেকেন্ড পার্সন মানে তুমি, তোমরা, থার্ড পার্সন মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাদ দিয়ে বাকি যেগুলো থাকছে সেগুলো হচ্ছে সব থার্ড পার্সন। ঠিক আছে, তাহলে আমাকে এগুলো মনে রাখতেই হবে। তাহলে শুধু আমরা কি দেখলাম, হ্যাজটা কোথায় ব্যবহার হচ্ছে, হ্যাজ শুধু দেখুন এইখানেই ব্যবহার। তাহলে এখানে একটা জিনিস আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা জানি হি মানে সে, হি মানে সে, কিন্তু এইখানে যখন আমরা সেন্টেন্স গঠন করছি তখন দেখুন মানে তার বোঝাতে আমরা কিন্তু হি ব্যবহার করলাম। আবার ইউ মানে আমরা জানি তুমি, কিন্তু আমরা যখন এখানে সেন্টেন্সটা দেখছি ইউ হ্যাভ মানে তোমার, অর্থাৎ হি মানে তার, হি মানে হচ্ছে তার, ইউ মানে হচ্ছে তোমার, অর্থাৎ একটা দেখবেন লাস্টে র চলে আসছে, অর্থাৎ আছে অর্থে মানে আমি আছে না, আমার আছে, অর্থাৎ তখন আইটা হয়ে যায় আমার, ইউটা হয়ে যায় তোমার, মানে আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে। সি এর সাথে হ্যাজ হয় থার্ড পার্সন সিঙ্গুলার, সি হ্যাজ বা হি হ্যাজ মানে তার আছে, মানে সে আছে না, তার আছে। উই হ্যাভ আমাদের। তাহলে এই একটা র চলে আসে, আর দেখবেন অবজেক্টটা একটা প্রোনাউন হয়। যেমন তার একটা গাড়ি আছে, যদি বাড়ি বলি সেটাও একটা অবজেক্ট। তার একটা পেন আছে, তার একটা পেন্সিল আছে, তার একটা ডগ আছে, তার একটা টিভি আছে, তার একটা, হ্যাঁ, তাহলে এটা তার যদি না হয় আমাদের, আমার, তাহলে এইভাবে হ্যাভিং এর ফর্মটা ঠিক এইভাবে হয়, একটা র থাকে, অর্থাৎ আমার, তোমার, তার। তাহলে আছে মানে একটা আছে মানে একটা নাউন, ঘর আছে, বাড়ি আছে, কার আছে, যেরকম উদাহরণগুলো দিলাম। তাহলে এইভাবে আমরা হ্যাভটা আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, আর একটাই জিনিস বলবো, তো ভার্বের আর একটা মেন যেটা জিনিস, যেটা না হলে টেন্স বা যেটা না বুঝলে টেন্স আর ভয়েসটা বোঝা যাবে না, সেটা আমরা বলি ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম আছে, সেই ফর্মগুলো আমাকে একটু জানতে হবে। যদি আপনাদের এটা জানা থাকে তাহলে ঠিক আছে, যদি না জানা থাকে তাহলে একটা নতুন জিনিস দেখবেন। তাহলে ভার্বের আমাদের তিনটে ফর্ম আছে, ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর হচ্ছে
পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এই প্রেজেন্ট ফর্মটাকে আমরা ফার্স্ট ফর্মও বলতে পারি, একই ব্যাপার। ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম। হ্যাঁ, এই পাস্ট পার্টিসিপেলটাকে আমরা থার্ড ফর্মও বলি, থার্ড ফর্ম। এই আমরা যখন এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়াবো, প্রেজেন্ট পারফেক্ট করাবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করাবো, অর্থাৎ আরো যে 11টা টেন্স আছে সেই টেন্স যখন পড়াবো, জেনারেলি এটা যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই এটা বেশি ইউজ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হয় থার্ড ফর্ম বলবো, নাহলে পাস্ট পার্টিসিপেল ফর্মটা আমরা বলবো। এই কথাটা বারবার আসবে, তাই এই জিনিসটা একটু মনে রাখবেন, মেমোরাইজ করবেন, একটু পড়ে নেবেন, বারবার দেখবেন, অনেকটা ইজি হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে? এটা মনে রাখার একটা জিনিস আছে, এটা একটু 2-4 বার পড়ে একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এটা তো করতেই হবে। দেখুন, তাহলে ভার্বের কতগুলো ফর্ম আছে আমি সেইগুলো একটু বলছি। যেমন ডু মানে করা, ডু মানে আমরা জানি করা। ডু এর সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটা হচ্ছে ডিড, তাহলে আমি করি বা আমি করেছিলাম। আর থার্ড ফর্ম হচ্ছে ডান। তাহলে আমরা এইভাবে যখন পড়বো, এটা গ্রামারটা একটু পড়ে নেবেন। গ্রামারে এই ভার্বগুলো ডিটেলস আছে, ভার্ব চ্যাপ্টারের শেষের দিকে এইগুলো থাকবে। যেমন ডু, ডিড, ডান, এইভাবে পড়বো। তাহলে গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম, আর গো ওয়েন্ট গান, ঠিক আছে? গো ওয়েন্ট গান, গানের আলাদা মানে হয় না এখানে পারফেক্ট টেন্স অনুযায়ী। তাহলে গিয়াছিলাম, করিয়াছিলাম, বা করিয়াছি, এই ধরনের সেন্টেন্সটা এইভাবে সেন্স হয়। এইগুলো এই সেন্সটা ওইভাবে এখানে বলা যাবে না। হ্যাঁ, যেমন এটা করি, করেছিলাম, যাই, গিয়েছিলাম, কিন্তু এটার ওইভাবে ফর্ম বলা যাবে না। এটার আগে বি ভার্ব বসে, হ্যাভ ভার্ব বসে, হ্যাঁ, এইগুলোর মানে তৈরি হয়। হ্যাঁ, যেমন করিয়াছি বা করিয়াছিলাম, গিয়াছিলাম, এই ধরনের সেন্স এগুলো হয়। হ্যাঁ, তাহলে এই ভার্বের এই 3টে ফর্ম কিন্তু জানতেই হবে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। বা ফার্স্ট ফর্মটাকেই আমরা প্রেজেন্ট ফর্ম বলবো, সেকেন্ড ফর্মটাকে আমরা পাস্ট ফর্ম বলবো। অর্থাৎ পাস্ট টেন্স থেকে আমরা এটা পাস্ট টেন্সটা কি হবে? পাস্ট টেন্সে ডু যখন, তাহলে আমি করি, আই ডু, আর যে আমি করেছিলাম তখন আই ডু না হয় আই ডিড হবে। ওটা আমি প্রেজেন্ট ইনডিফিনিটের সময় আরো একটু ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? তাহলে এই ফর্মগুলো একটু মুখস্থ করবেন। যত মুখস্থ করবেন, যত ভোকাবুলারি বাড়াবেন, তত আপনার লিখতে, পড়তে, বুঝতে খুবই সুবিধা হবে, ঠিক আছে? যেমন সি SAW, স, সিন, ঠিক আছে? তাহলে আমি যদি বলি আমি দেখি, আমি দেখেছিলাম, আর আমি যখন এটা হ্যাভ হ্যাজ হ্যাড বসবে, তখন এটা দেখিয়াছি বা দেখিয়াছিলাম, এই সেন্স হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা যখন পারফেক্ট টেন্স করাবো তখন আমি ডিটেলসে বলে দেবো। কিন্তু এটা লাগবে, এটাকে আপনাকে মুখস্থ করতে হবে, মনে রাখতেই হবে, নাহলে আপনি পারফেক্ট টেন্সটা করতে পারবেন। এই সময় ইনডিফিনিটের ক্ষেত্রে লাগবে না, এগুলো হয়তো ইনডিফিনিটের ক্ষেত্রে লাগবে না। এই প্রেজেন্ট ফর্মগুলো তো লাগবেই, এগুলো আপনারা কম বেশি সবাই জানেন। পাস্ট টেন্স যখন করাবো তখন এইগুলো লাগবে, আর যখন পারফেক্ট টেন্স করাবো তখন কিন্তু এই ফর্মগুলো লাগবে। তো এই জন্য বলছি আগে থেকে একটু প্রিপারেশন নেবেন। হ্যাঁ, যেহেতু এটা ভার্বের মধ্যে পড়ে, তাই ভার্ব আলোচনা করার সময় এটা আমি একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? যেমন ইট, অ্যাট, ইটেন, হ্যাঁ, ইট, অ্যাট, ইটেন। গিভ, গেভ, গিভেন, এইভাবে আমরা মুখস্থ করে নেবো। গিভ, গেভ, গিভেন, ইট, অ্যাট, ইটেন, সি, স, সিন, গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, ঠিক আছে? এইভাবে আমরা পড়ে নেব। ফরগেট, ফরগট, ফরগটেন, TTEN। তাহলে ফরগেট, ফরগট, ফরগটেন, ঠিক আছে? যেমন টেক মানে নেওয়া, ফরগেট মানে ভুলে যাওয়া, ভুলে গিয়েছিলাম, হ্যাঁ, ভুলিয়াছি বা ভুলিয়াছিলাম, ঠিক আছে, সেন্স অনুযায়ী। টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল, আর টেকেন, TAKEN, টেকেন, এটা ভয়েস চেঞ্জের সময়
ভয়েস চেঞ্জের সময় এবং পারফেক্ট টেন্সের সময় এইগুলো লাগবে, এই থার্ড ফর্মটা লাগবেই। অ্যাকচুয়ালি এগুলো সবই লাগবে, ঠিক আছে, একটু আগে একটু পরে, এর জন্য এই সেন্সগুলো জানা দরকার, ঠিক আছে। তো মুখস্থ করে লাভ নেই, একটু বুঝলে আপনি নিজে নিজেই সেন্টেন্স লিখতে পারবেন, তৈরি করতে পারবেন, এবং কিছুদিন পরে এটা করতে করতে আপনি বলতেও পারবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, নাথিং ইজ ইম্পসিবল, বাট দেয়ার ইজ আ উইল, দেয়ার ইজ আ ওয়ে। আপনার ইচ্ছা থাকলে উপায়টা বেরোবেই, ঠিক আছে। ইফ ইউ লাভ সামথিং ইউ উইল বি লাভড ইন রিটার্ন। আপনি কিন্তু যদি বইকে ভালোবাসেন, এই পড়াকে ভালোবাসেন, আপনাকে এর কিন্তু রিটার্ন দেবে, অর্থাৎ আপনার মনে থাকবে, আপনার ভালো লাগবে, আপনার ইন্টারেস্ট গ্রো করবে। কথাগুলো আমি আগেও বলেছি, এখন বারবার বলছি, কারণ এগুলো খুব প্রাসঙ্গিক, এগুলো জানা দরকার, ঠিক আছে। তাহলে যদি আপনি এই এটা দেখেন, এই সেন্টেন্সগুলো, এই ভার্বগুলো যদি একটু খেয়াল করেন, দেখবেন এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, অর্থাৎ 3 জায়গা 3 রকম, 3 ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে কোনোটার সাথে কোনো মিল, এটা ডু, ডিড, ডান, ঠিক আছে। তাহলে এটা তিন রকম, তিনটে ফর্ম 3 রকম, ঠিক আছে। তাহলে আমি আর 2-1টা উদাহরণ দেবো। আমি কিছুই না, আমি জাস্ট একটু পথটা দেখাবার চেষ্টা করছি, যে এটা দেখাবার চেষ্টা করছি, আপনারা একটু এটাকে যদি একটু বুঝে যান, তাহলে গ্রামারটা যত পড়বেন বা এই ভিডিওটা যত দেখবেন, তত ব্যাপারগুলো ইজি হবে। যত আমি ভিডিওগুলো করব দেখবেন, তত ইজি হবে। তারপরে গ্রামারটা পড়বেন, আরো ইজি হবে, ঠিক আছে। তাহলে এটা দেখলাম। আবার একটা ফর্ম আছে, পুট মানে রাখা, পুট মানে রেখেছিল, আর পুট মানে ভয়েস বা পারফেক্ট টেন্স অনুযায়ী এটা সেন্স হবে। দেখুন, তিনটেরই ফর্ম এক, অর্থাৎ তাহলে আমরা কিভাবে বুঝবো? আমরা সেন্টেন্স অনুযায়ী আমরা বুঝতে পারবো। আমরা যখন সেন্টেন্স তৈরি করব তখন আমি বুঝতে পারবো, হ্যাঁ। যেমন আই ওয়েন্ট দেয়ার, মানে আমি সেখানে গিয়েছিলাম। আই পুট দ্য কার দেয়ার, আমি সেখানে গাড়িটি রেখে গেছিলাম। তাহলে আমি যেহেতু পাস্ট টেন্সে বলছি, তাহলে ওটা পাস্ট টেন্স মিন করছে, ঠিক আছে। তাহলে আই পুট দিস হেয়ার, আমি এখানে রাখলাম এটা। বা এখানে আমি যদি বলি আই হ্যাভ পুট, তার মানে হ্যাভ বোঝাচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, আই হ্যাড পুট, হ্যাঁ, তাহলে এটা পাস্টে বোঝাচ্ছে। তাহলে আমরা এগুলো সেন্টেন্স দেখে আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে। যেমন কাট মানে কাটা, কাট, কাট, কাট। তাহলে এই কাট ভার্বের 3টেই সেম। তাহলে আমরা এগুলো কি দেখছি? সেম ফর্ম। তাহলে তাহলে আমাকে মনে রাখতে হবে যে পুটের 3টে ফর্ম আছে, পুটের 3টে ফর্মই সেম, কাটের 3টে ফর্মই সেম, কিন্তু ডু, ডিড, ডান, আমাকে এটা মনে রাখতে হবে, কিন্তু এটা ভুললে চলবে না। তাহলে আপনাকে এগুলো একটু মেমোরাইজ করতে হবে, কিচ্ছু করার নেই, সব শর্টকাট হবে না, কিছু পড়তেই হবে আপনাকে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা দেখলাম। এবার আর একটা জিনিস দেখি, তাহলে এটা দেখলাম দুটো সেম, তাহলে আর একটা মানে 3টেই সেম। একটা দেখলাম 3টেই ডিফারেন্ট, একটা দেখলাম 3টেই সেম। এবার দুটো সেম, একটা ডিফারেন্ট, এইরকম উদাহরণগুলো, যেমন বাই, BUGHT, বট। তাহলে দেখছেন, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু সব শর্টকাট হবে না। এগুলোকে শর্টকাট করবেন কি করে? তাহলে এইগুলো আপনি এইভাবে করতে পারেন যে ওখানে সাজানোই থাকে, একই রকম বা বিভিন্ন ডিফারেন্স, বা দুটোই সেম, 3টে সেম, এরকম বাই, বট, ঠিক আছে। তাহলে একইভাবে থিং, থট, থিং, থট, ঠিক আছে। তাহলে এই যে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ঠিক আছে, এই ফর্মগুলো আপনি একটু বই দেখে, গ্রামারটা দেখে, ভার্বের চ্যাপ্টারে থাকবে, ওইখান থেকে একটু করে নেবেন, ঠিক আছে। তো বেসিক জিনিসগুলো আমি পড়াতে বলবো, কোনটা ফার্স্ট ফর্ম, কোনটা সেকেন্ড ফর্ম, কোনটা থার্ড ফর্ম। যেহেতু প্রেজেন্ট করেছি, সব প্রেজেন্ট ফর্মই এতক্ষণ আমি বসিয়েছিলাম, ঠিক আছে। তো মোটামুটি ভার্বের এইটুকুনি জানলেই আপাতত কাজ হবে, ঠিক আছে। তো ভিডিওটা একটু বড় হলো, কিন্তু এগুলো একটু মুখস্থ করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, ভালো বা মন্দ যাই লেগেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।